ওয়ানডে ফরম্যাট নিয়ে আলোচনা করব। বাংলাদেশে ওয়ানডে সিরিজ আপনারা জানেন 2 তারিখ থেকে শুরু হবে শ্রীলঙ্কার কলম্বোতে, এবং সেখানে 2টা ম্যাচ, এরপরে ক্যান্ডিতে একটা ম্যাচ রয়েছে। বাংলাদেশের ফেভারিট ফরম্যাট, সেই ফরম্যাটে বাংলাদেশ র্যাঙ্ক 10th রাইট নাও। যেই ফরম্যাটে বাংলাদেশ এই 10 নাম্বার র্যাঙ্কিং এ চলে যাওয়ার যে বিশাল কৃতিত্ব অর্জন করেছে, গত 19 বছরের মধ্যে এই কৃতিত্ব কোনো বোর্ডের অধীনে এবং কোনো ক্যাপ্টেন কিংবা কোনো দলের অধীনে বাংলাদেশ এক্সপেরিয়েন্স করে নাই। এখন এরকম সিচুয়েশনে যখন একটা দল থাকবে এবং মাঠের বাইরের হিসাব যদি করি, সেখানটায় অটোক্রেট প্রেসিডেন্ট ফারুক আহমেদের পরিবর্তে যখন আমিনুল ইসলাম বুলবুলের মতো একজন দক্ষ মানুষ আসবেন, ঠিক তখন দল নির্বাচনের নিরপেক্ষতা, পক্ষপাত দুষ্ট হয়ে দল নির্বাচন হবে, এরকম ঘটনাগুলো আসলে আমরা আশা করি না। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল যখন শ্রীলঙ্কার এগেনস্টে ওয়ানডে খেলবে, সেই দলে চমক থাকলেও সবচেয়ে বড় চমক হয়ে এসেছে আউট অফ ফর্ম ক্রিকেটারকে আবারও সুযোগ দেওয়ার কারণে। নাইম শেখ দলে ঢুকেছেন, আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, একজন বিকল্প ওপেনার দরকার। নাইম শেখ প্রচুর রান করেছেন, তার ওই পজিশনটায় তিনি দলে ঢুকতেই পারেন। আমরা তাসকিন আহমেদকে ব্যাক করতে দেখেছি, মুস্তাফিজুর রহমানকে আমরা পাবো, কিন্তু আলোচনায় লিটন কুমার দাস কেন? এই যে আপনারা বলবেন যে তুই লিটনকে দেখতে পারস না, এরকম অনেকগুলো কমেন্ট আসবে। ভাই, আমি একটু জাস্ট নামটাকে উজ্জ্বল করে ফেলি, ভাবার চেষ্টা করুন যে 2023 সালের অক্টোবরের পরে, 2023 সালের অক্টোবরের পরে সম্ভবত 24শে অক্টোবর পুনেতে ভারতের এগেনস্টে একটা 50 করেছিলেন একজন ক্রিকেটার। গত 20 মাসে ওয়ানডেতে 50 ওভারি ক্রিকেটে আমাদের লিটন কুমার দাস কোনো 50 করতে পারে নাই, 50+ স্কোর নাই 20 মাস ধরে। লিটন যদি এই মানুষটা না হতো, অন্য যে কেউ হতো, 20 মাস ধরে যদি সাকিব বা তামিম হতো, বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, মুশফিক বা রিয়াদ হতো, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস ম্যান, তাহলে কি ওই পার্টিকুলার পজিশনে আপনি, আমি, আমরা তাদেরকে দেখতে চাইতাম? সবশেষ 7 ম্যাচের যদি আমি পরিসংখ্যানটা বলি, সেটা আরো ভয়াবহ। সবশেষ 7টা ইনিংসে ওয়ানডেতে তিনি ডাবল ডিজিট ক্রস করতে পারেন নাই, মানে সিঙ্গেল ডিজিটের মধ্যে আউট হয়ে গেছেন। এই 7 ম্যাচের মধ্যে আরো ভয়াবহতম পরিসংখ্যান যেটা, সেটা হচ্ছে তিনি 3বার জিরোতে আউট হয়েছেন। 7 ম্যাচের মধ্যে 3বার জিরোতে আউট হয়েছেন। অলমোস্ট 50% ম্যাচেসে বা ইনিংসে তিনি 0 রানে আউট হচ্ছেন। আরো ভয়াবহ তথ্য, এই 7টা ইনিংসের মধ্যে একবার করেছেন 1, একবার করেছেন 2, একবার করেছেন 4, একবার করেছেন 6। আপনি, আপনারা, আমি, যে কেউ, যে ক্রিকেট বোর্ড বলেছে যে সত্যের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ক্রিকেটাররা তাদের ডিজার্ভিং চান্সেস গুলো পাবে, তাহলে কি লিটন কুমার দাস তার ডিজার্ভিং চান্স পেল? এই যে 13টা ইনিংস ধরে একজন ক্রিকেটারের কোনো 50 ইনিংস নেই, 20 মাস ধরে তার কোনো 50 নেই, 7 ইনিংস ধরে সে 10 পেরোতে পারে নাই, 7 ইনিংসে 3টাই করেছে 0, এই পার্টিকুলার ক্রিকেটারকে আবারও যখন আমার সিলেকশন প্যানেল বেছে নেয়, তখন আসলে ইন্ডিকেশনটা কি হয়? অন্য ক্রিকেটারদের কাছে মেসেজটা কি হয়? বাংলাদেশে লিটনের কোনো বিকল্প নেই। আচ্ছা, লিটন ফর্মে নেই, সেই তিনি বারবার বাদ পড়েন, আবার ঢোকেন কিসের ভিত্তিতে? এটাও কিন্তু একটা প্রশ্ন। ধরেন একজন ক্রিকেটার আউট অফ ফর্ম হওয়ার কারণে বাদ পড়েছেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন, নাইম শেখের কথা আমি বলতে পারি, আজকে তো দলে ঢুকেছেন, তাকে আপনি দলে নিয়েছেন, ইউ হ্যাভ দ্যাট গ্রাউন্ড, বাট ওয়াই লিটন কুমার দাস? তিনি কোন জায়গায় পারফর্ম করে ন্যাশনাল টিমে কামব্যাক করলেন? খুবই অ্যাবসার্ড। এই পার্টিকুলার ফরম্যাটে 50 ওভারি ক্রিকেটে লিটন কুমার দাস আউট অফ ফর্ম। টেস্ট ক্রিকেটে তিনি কি করেছেন সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি এই চিন্তা করেন, তাহলে পৃথিবীর, মানে কি বলবো, একটা সময় সুনীল গাভাস্কার প্রচুর রান করেছেন টেস্ট ক্রিকেটে, ওয়ানডেতে তিনি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার হয়ে যেতেন। সেটা ভাই সম্ভব না, সেটা সম্ভব না। প্রত্যেকটা ফরম্যাটের ধরন, পারফরমেন্স আলাদা আলাদাভাবে বিবেচিত হবে। ব্যাড লাক ফর নুরুল হাসান সোহান, এই ক্রিকেটারকে নিয়ে আমরা সবাই মোটামুটি আলোচনা করছিলাম যে এবার সোহান সুযোগটা পাবে। সোহানের ব্যাপারে কেউ কনভিন্স হতে পারে না, অথচ ওয়ানডেতে তার এভারেজ 82। 50 ওভারি ক্রিকেটে একজন ক্রিকেটার 82 এভারেজে রান করার পরও তিনি যখন বাদ পড়ে যান, নান্নু বাদ পড়ে যান, ফারুক বাদ পড়ে যান, পাপন বাদ পড়ে যান, লিপুর আসার পরেও যখন তাকেই বাদ দেন, অথবা তিনি যার জায়গায় খেলবেন সেই পার্টিকুলার ক্রিকেটার 20 মাসে একটা 50 করতে না পারলেও তাকেই রেখে দেন, এটা ভাই এক কথায় ম্যাসাকার, এটা এক কথায় পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত। এটা কোনোভাবে সাপোর্ট করার কোনো কারণ নেই। কাজী আশরাফ হোসেন লিপুর বোর্ড, মানে নির্বাচক প্যানেল এটা করেছে। প্রিয় বুলবুল ভাই, আপনার কাছে কি মনে হয় যে এরকম আউট অফ ফর্ম একজন ক্রিকেটারকে আপনি যদি সিলেকশনে থাকতেন, আপনি এটাকে অনুমোদন দিতেন? নাজমুল আবেদিন ফাহিম, আপনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, আপনি কি ভিত্তিতে, কিসের ভিত্তিতে 90 রান করেছে টেস্টে, সে কারণে আপনি দলে ঢুকিয়ে দিলেন? এটা হইতে পারে?
তাহলে বিপিএল এ যে ক্রিকেটার গুলো প্রচুর রান করেছিল, মেহেদী হাসান মিরাজ টুর্নামেন্টে সেরা ছিল, তাকে কেন টি-20 দলে নেন নাই আপনারা? সেই আলোচনা তো হতে হবে একইভাবে। সেই আলোচনা তো কেউ করে না, সেই আলোচনা কেউ করতেও চায় না। আমরা পেসার পেয়েছি 5 জন, 12 থেকে 16 পর্যন্ত যে নামগুলো। পেস ডিপার্টমেন্টের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় স্বস্তির নাম, যেটা লিটনের আলোচনা থেকে যদি আমরা সরে আসি, সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম 2 পেসার তাসকিন অ্যান্ড মুস্তাফিজ। তাসকিন আহমেদের আপনারা জানেন যে চোট নিয়ে অনেক আলোচনা ছিল, তার গোড়ালিতে একটা হাড় বেড়ে যাওয়া সংক্রান্ত ইস্যুস ছিল। তো তাসকিনকে পাওয়াটা আমার কাছে মনে হয় পুরো দলের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, মোর দ্যান মুস্তাফিজ। যেটা আমি মনে করি মুস্তাফিজ ব্যাক করেছেন, অদ্ভুত এক ইনজুরিতে পড়েছিলেন, লাস্ট ম্যাচ খেলার পরে তিনি ইনজুরি ছিলেন না আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে, তারপর পাকিস্তানে তিনি যেতে যান না, খেলতে যান না, এরকম অনেক কিছু আমরা দেখলাম। অ্যান্ড ফাইনালি মুস্তাফিজ শ্রীলঙ্কার এগেনস্টে ফিরেছেন, তার সেই অজানা ইনজুরিটা শেষ পর্যন্ত শেষ হয়েছে। এর বাইরে রয়েছেন হাসান মাহমুদ, প্রথম টেস্টে খুব ভালো করেছেন, বাংলাদেশে আনসাং হিরো অফ পেস বোলিং ডিপার্টমেন্ট। নাহিদ রানা রয়েছেন, নাহিদ রানাকে নিয়ে বিট অফ কনফিউশন কাজ করছে, গতি আছে, উইকেট নেই, রান প্রচুর দিচ্ছেন। এবং এখানটায় সবচেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তানজিম সাকিব, আরো একজন রয়েছেন। সো 5 জন পেসার। বাহাতি অর্থোডক্স হিসেবে আমরা পেয়েছি তানভীর ইসলামকে ওয়ান্স এগেইন। এখানটায় মেহেদী হাসান মিরাজ রয়েছেন, হি ইজ দ্য ক্যাপ্টেন। সো অফ স্পিনার বা অফ স্পিনিং অপশনটা এখানটায় রয়েছেন। রিশাদ হোসেন রয়েছেন লেগ স্পিনে, রিশাদকে আমরা আবারও দেখতে পাবো, নিশ্চয়ই তিনি ভালো করবেন। আর মেহেদী হাসান মিরাজের বাইরে ওপেনিং এ আমরা যদি দেখি, মানে তিনি তো ক্যাপ্টেন, তার নামটা প্রথমে আছে। 3 জন ওপেনার, একজনকে নিয়ে আলোচনাই করলাম, নাইম শেখ প্রচুর রান করেছেন ঘরোয়া ক্রিকেটে। এনামুল হক বিজয়ের মতো না হলেই হয়, এনামুল বিজয় যেমন প্রচুর ঘরোয়া ক্রিকেটে রান করেন, ইন্টারন্যাশনালে গিয়ে পারেন না, নাইম শেখের ক্ষেত্রেও সেটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। এবার যেন সেটা না হয়। তানজিম হাসান মানে তানজিম হাসান রয়েছেন, তানজিদ তামিম রয়েছেন, তানজিম সাকিব তো পেস বোলিং ডিপার্টমেন্টে, তানজিদ তামিম আমাদের ওপেনার। এবং আমাদের তার সাথে ইমনকে আমরা দেখতে পাবো। ইমন খুব ভালো খেলেছেন সাম্প্রতিক সময়গুলোতে, ধারাবাহিকতার অভাব নিয়ে অনেক আলোচনা ছিল, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। ছোট তামিম তো খুবই ভালো খেলছেন, সত্যি কথা যেটা, তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই। নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, লিটন কুমার দাস আলোচিত, জাকের আলী অনেক খুবই ভালো ক্রিকেটার। আর বাকি যারা, শামীম হোসেন পাটোয়ারি তিনি রয়েছেন দলে। সো আনফর্চুনেট ফর নুরুল হাসান সোহান যে ওয়ান্স এগেইন তাকে বঞ্চিতই করা হলো। এবং লিটন কুমার দাসকে কংগ্রাচুলেশনস, যে আসলে তিনি যত বাজে পারফরমেন্সই করুক না কেন কোনো একটা পার্টিকুলার ফর্মেটে, তাকে আসলে কেউ বাদ দেবে না। সিলেকশন প্যানেল পরিবর্তিত হবে, হাতুরা সিং পরিবর্তিত হবে, বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তিত হবে, বাট লিটন কুমার দাস তার জায়গা ধরে রাখবে। লিটন কুমার দাসের ট্যালেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো আলোচনা, কোনো বিতর্ক নেই। কিন্তু একজন ক্রিকেটার গত 20 মাসে কোনো 50 করতে পারে না, বাংলাদেশ দলকে তার জাতীয় দলের মেইন স্কোয়াডে যখন সেই ক্রিকেটারকে রাখতে হয়, তখন আসলে দল সিলেকশনে যারা রয়েছেন এবং বাংলাদেশের পাইপলাইনের কি অবস্থা সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, খুবই স্বাভাবিক। আমার কাছে খারাপ লাগছে সোহানের জন্য, এবং বাকিদের জন্য আসলে বলার কিছু নেই। গুড লাক ফর বাংলাদেশ। বাংলাদেশ ওই 10th র্যাঙ্ক থেকে যেন এগিয়ে আসে। শ্রীলঙ্কা কিন্তু নাম্বার 6 রাইট নাও অ্যাট দ্য সেম ফরম্যাট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।